আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে ব্রাইট লার্নিং হাউসে ম্যাথ ক্লাসে স্বাগত। তো দেখো, আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, মানে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো রাদার, সেটা হচ্ছে কোষে দেখি 13, ঠিক আছে? ক্লাস 10-এর কোষে দেখি 13 ভেদ চ্যাপ্টারটার অঙ্ক চলছে। তো এই যে আমি তো ভেদ চ্যাপ্টারটা পুরোটাই করেছি এখানে, ঠিক আছে? দেখো এখানে 1, 2 এই দুটো অঙ্ক খুবই ইজি, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না, এটা তোমরা নিজেরাই করতে পারো আই থিঙ্ক। সো আমরা এগিয়ে যাচ্ছি পরের অঙ্কে, ঠিক আছে? তো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, ঠিক আছে? একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে, গতিবেগটা কনস্ট্যান্ট রাখছে বিপিন কাকু, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ব্যস্ত ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, দেখো বিপিন কাকু আছে, এটা হচ্ছে তোমার 3-এর 1। বিপিন কাকু একবার এখান থেকে এখানে যাচ্ছেন, 14 কিলোমিটার যাচ্ছেন, টাইম নিচ্ছেন, ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার, টাইম নিচ্ছেন তখন 25 মিনিট, বা এটাকে 60 দিয়ে ভাগ করে দিলে এত আওয়ার হলো। সেকেন্ড টাইম বিপিন কাকু কি করছে, 5 ঘন্টা ধরে যাচ্ছে, ঠিক আছে? এখানে টাইম নিচ্ছেন উনি 5 ঘন্টা, 5 আওয়ার, ঠিক আছে? এবার তোমাকেও আনতে চাইছি ভাই, তখন তাহলে ডিস্টেন্স কত হবে ভেদ তত্ত্ব দিয়ে। দেখো এখানে এই দুটো কেসেতে বিপিন কাকুর একটা জিনিস কনস্ট্যান্ট আছে, যেটা উনি ধ্রুবক করে গেছেন, দ্যাট ইজ হোয়াট, ওটা লেখা আছে একই গতিবেগ। এই যে কথাটা লেখা আছে একই গতিবেগ, এইটা তোমাকে ধরতে হবে সবসময় প্রবলেমে। হোয়াট ইজ দ্যাট হুইচ ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? সেটা তোমাকে ধরতে হবে কনস্ট্যান্টটা কি। এখানে আমার কনস্ট্যান্ট হচ্ছে গতিবেগ। এবার তুমি নিজে ভাবো, যদি আমি একই গতিবেগে যাই, একটা ডিস্টেন্স এখান থেকে এখানে যাচ্ছি, গতিবেগ সমান, আবার একটা ডিস্টেন্স এখান থেকে এখানে যাচ্ছি, লেন্থ আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি গতিবেগ সমান থাকে, একই থাকে, তাহলে আমার টাইম এবং ডিস্টেন্সের মধ্যে সম্পর্কটা কেমন হবে? আমার ডিস্টেন্স যদি আমার বাড়ে, টাইমে বেশি লাগবে, স্বাভাবিক ব্যাপার। ডিস্টেন্স যদি কমে বা কম হয়, তাহলে টাইম কম লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো এইখানে যেটা আমি তাহলে একটা ভেদ তত্ত্ব নিয়ে লিখতে পারি, তাহলে ভেদ তত্ত্ব অনুযায়ী অতিক্রান্ত দূরত্ব এও প্রয়োজনীয় সময়, মানে দূরত্ব অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় কিসে রয়েছে? ব্যস্ত ভেদে রয়েছে। আমার টাইম যদি বাড়ে, দূরত্ব বাড়লে টাইম বেশি লাগছে, তাহলে সমানুপাতে ব্যস্ত ভেদে না, সরল ভেদে আছে। কারণটা কি? দূরত্ব যখন বাড়ছে টাইম বেশি লাগছে, দূরত্ব কম হলে টাইম কম লাগছে। কারণটা কি? কারণ স্পিড কনস্ট্যান্ট। কারণ এখানে তোমার যে গতিবেগ হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? এবার তাহলে আমি কি লিখতে পারি? অতএব ডিস্টেন্স ডি ভ্যারিজেস টাইম টি, ঠিক আছে? এখানে লিখে, যেখানে ডি ইকুয়ালস টু হচ্ছে তোমার ডিস্টেন্স মানে দূরত্ব, একটু শর্টে লিখছি, আর টি হচ্ছে সময়, প্রয়োজনীয় সময়। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে ভাই ডিস্টেন্স ইকুয়ালস টু কে ইন্টু টি। কেটা কি? অ্যাকচুয়ালি কেটা হচ্ছে স্পিডটা, ঠিক আছে? কিন্তু আমরা এটা লিখবো না এখানে, তার কারণ আমরা ভেদ তত্ত্ব দিয়ে করছি। তো আমরা লিখবো এখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে? কে হচ্ছে অশূন্য ধ্রুবক, সিম্পল। তো এই যে ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম, এটা আমি নাম দিয়ে দিলাম ধরো 1। এবার যখন ডি ইকুয়ালস টু 14 কিমি ও
টি ইকুয়ালস টু 25/60 ঘন্টায় করছি, তখন ডি ইকুয়ালস টু 14 কে ঘন্টা। তখনটা লেখার দরকার নেই। যখন ডি ইকুয়ালস টু এখানে কি করলাম আমি, এখানে লিখতে হবে একটু 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে ডি ইকুয়ালস টু 14 ও টি ইকুয়ালস টু 25/60 বসিয়ে পাই। এটা লিখে দিতে হবে আগে, ঠিক আছে? লিখে দিলে দিয়ে তুমি এখানে ডাইরেক্ট বসাবে। আমি একটু শর্টে করতে যাচ্ছি বলে ডান একটু ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, 5 কেটে গেল, 5 12, তাহলে কে সমান আসছে 14 × 12/5। আমি এটাই রাখলাম, এটার নাম দিলাম 2। ক্লিয়ার? এবার বলা আছে যখন টি ইকুয়ালস টু 5 ঘন্টা ধরি, তখন ডি মানে ডিস্টেন্স হচ্ছে D1 এবং টি সমান 5 ও ডি সমান D1 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই। এটা লিখে দিলাম, ঠিক আছে? কি পাই? 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা, এখানে বসিয়ে দাও। ডি সমান D1, টি সমান হচ্ছে 5 × কে, যেহেতু কে সমান আমার বেরিয়েছে 14 × 12/5, তাহলে আমি এখানে কে এর ভ্যালু বসাই। 5 × 14 × 12/5 হলো 5 কেটে গেল, তাহলে 14 × 12, 7 12 84, 168। অতএব D1 ইকুয়ালস টু 168। এবার তুমি লিখবে কি, তার নির্ণয়ের উত্তর যখন অতএব 5 ঘন্টায় বিপিন কাকু 168 কিলোমিটার পথ অতিক্রম করবে। তো এইভাবে তুমি যদি লিখে দাও তাহলে তুমি অঙ্কটায় ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মোটামুটি অঙ্ক করার স্টাইল, লেখাটা এরকম যাবে, ঠিক আছে? এই পসিবল তাহলে তুমি এরকম ছবিটা এঁকে ফেলতে পারো, যদি তোমার মনে হয় তুমি সময় পেলে অবশ্যই এটা করতে পারো। এতে তোমার অঙ্কটা নির্ভুল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আচ্ছা, এরপরে এই দেখো অঙ্কটা অবশ্যই তোমার খাতায় লিখে নিও, ঠিক আছে? এই ফরম্যাটটা খাতায় লিখে নাও, শুধু এইটা আছে না, এটা আগে লিখে দেবে, ঠিক আছে? এইখানটায় লিখে দেবে, তাহলেই হবে, এই লাইন, এই জায়গাটা। আচ্ছা, এবারে যেটা বলার আছে সেটা হচ্ছে যে এই তো আমার অঙ্কটা গেল, তোমার খাতা টুকে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লিখে নেওয়াটাই বেটার। অলওয়েজ সিট উইথ মানে ইউর কপি অ্যান্ড পেন। তো দেখো এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে পরের যে অঙ্কগুলো আমি করতে চলেছি সেই পরের অঙ্কগুলো আমি এতটা লিখবো না, তাহলে আমার অঙ্ক বেশি সলভ করা যাবে না, ঠিক আছে? আমি মাঝে মাঝে একটা দুটো অঙ্ক ভিডিওর প্রথম অঙ্কটা লিখে দেবো, বাকিগুলো কিন্তু লিখবো না। তো চলো পরের অঙ্কটা চলে যায়। দেখো পরের অঙ্কটা বলছে কি, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে নিলাম, ঠিক আছে? আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ ভাগ করে নিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল, 3-এর দাগে 2-1টা, ঠিক আছে? প্রত্যেকে তোমার 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেককে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। কনসেপ্টটা ক্লিয়ার করে দেখো। এটা একটা ধরো তোমার বাক্স, ঠিক আছে? এটা একটা মিষ্টির বাক্স, তো এখানে মিষ্টি আছে, তোমার নানা রকম মিষ্টি আছে, ঠিক আছে? এবার এই একই মিষ্টির বাক্স তুমি রাখছো, একবার তোমার যে শিশুর সংখ্যা মানে টোটাল যে শিশুর সংখ্যা, শুধু শিশুর লিখলাম, শিশুর যে সংখ্যা লিখেই দিই, শিশুর সংখ্যা ধরো এক্স, আর এই শিশুর সংখ্যাটা তুমি চেঞ্জ হচ্ছে, এখানে কি চেঞ্জ? শিশুর সংখ্যা এবং প্রত্যেক শিশুর প্রাপ্ত সন্দেশের সংখ্যা, এই দুটো কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা আমি ওয়াই ধরলাম। আমার সন্দেশের যে টোটাল যে নাম্বারটা, লেটস সে ধরো সন্দেশ হাজারটা আছে কি 500 আছে, আমি জানি না, এটা কিন্তু আমার কনস্ট্যান্ট, এটা ফিক্সড।
এবার যখন আমি অল্টার করছি কোন দুটো, আমি কোড চেঞ্জ করছি কোন দুটো, একবার শিশুর সংখ্যা চেঞ্জ করছি, একবার সন্দেশের, এবং প্রত্যেক শিশু কত সন্দেশ পাবে সেই অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। যখন শিশুর সংখ্যা ধরো কম, তখন একটা শিশু যে সন্দেশ পাবে, যে পরিমাণ বা যে সংখ্যায় সন্দেশ পাবে সেটা অনেক বেড়ে যাবে। যখন শিশুর সংখ্যায় বাড়িয়ে দিচ্ছি তখন আমার কি হচ্ছে, সন্দেশের যে সংখ্যাটা একটা শিশুর সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে শিশুর সংখ্যা ওভারঅল টোটাল যে শিশুর সংখ্যা বাড়ে, তাহলে ইচ শিশু যে সংখ্যাটা সন্দেশ পাচ্ছে সেটা কমছে। আবার যদি ওভারঅল শিশুর সংখ্যা কমে, তাহলে ইচ শিশুর যে সন্দেশের পরিমাণ সেটা বাড়ছে। অর্থাৎ তুমি দেখো একটা যদি উপরে যায়, একটা কিন্তু নিচে আসছে। এই যে ব্যাপারটা যখন হবে, এটা হচ্ছে ব্যস্ত ভেদ, মানে এই ভ্যারিয়েবল দুটো পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ তুমি লিখতে পারো এখানে, যেহেতু সন্দেশের যে টোটাল সমগ্র সন্দেশের যে সামগ্রিকভাবে সন্দেশের যে পরিমাণ সেটা যেহেতু এখানে ধ্রুবক, ফলে শিশুর সংখ্যা সমগ্র ক্লাসের শিশুর সংখ্যা এবং প্রত্যেকটি একটি নির্দিষ্ট শিশু বা প্রত্যেক শিশুর প্রাপ্ত সন্দেশের সংখ্যা পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো ভাই এক্স আমার ভেরিয়েস 1/y, অর্থাৎ আমি যে ভেরিয়েস সংখ্যাটা তুলি তাহলে এক্স সমান হচ্ছে k/y, অর এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কে, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক বা নন জিরো কনস্ট্যান্ট, অশূন্য ধ্রুবক, কারেক্ট, অশূন্য ধ্রুবক বা নন জিরো কনস্ট্যান্ট। ক্লিয়ার? ঠিক আছে, এইবারে আমাকে দুটো কেস দিয়েছে, কেস 1 কেস 2। সবসময় কেস 1 কেস 2 থাকবে ভ্যারিয়েসের অঙ্কতে, মানে ভেদের অঙ্কে। কেস 1 বলছে আমাদের স্কুলে প্রথম শ্রেণী 24 জন শিশু, প্রথম শিশু হচ্ছে 24 জন শিশুর মধ্যে তুমি ভাগ করছো, তোমার প্রত্যেক শিশু পাচ্ছে 5টি করে, এবং পরের বার কি হচ্ছে শিশুর সংখ্যা কমে 4 জন হয়ে যাচ্ছে। এবার তখন আমার তাহলে কত হবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই, মানে এটা আমার বার করতে দেবে, তো এটা আমি ধরে নিলাম y1। নেক্সট টাইম যখন আমার টোটাল যে শিশুর সংখ্যাটা আমি কমিয়ে দিলাম, 24 থেকে 4 করে দিচ্ছি, তখন আমার ইচ শিশু মানে প্রত্যেক শিশু কতগুলো করে পাবে সেটা আমার জানতে চেয়েছে, আমি ধরে নিলাম ওটা y1। নাও আমি যদি এই যে ইকুয়েশনটা আমি পেয়েছি, এটা ইকুয়েশন ধরো আমি 1 দিলাম, নাম দিলাম 1। এখন 1 নম্বর যে ইকুয়েশন যেটা আছে, এখানে যদি আমি x সমান 24, 1 নম্বর ইকুয়েশন আমি x সমান 24 অ্যান্ড y ইকুয়ালস টু 5 পুট করি, বসাই, তাহলে আমি কি পাবো, x হচ্ছে 24 আর y হচ্ছে তোমার 5, এটাই সমান হচ্ছে k। ঠিক আছে, এটার নাম দিলাম 2, হলো। নাও আমি আবার 1 নম্বর ইকুয়েশনেতে x ইকুয়ালস টু, আমার এটা 4 কম হয়েছে, তাহলে 24 মাইনাস 4 মানে এটা 20, আমার তো 4 জন শিশুর সংখ্যা কমে গেছে, ঠিক আছে, লেখা আছে 4 জন কম হচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আমি এক্স এর ভ্যালুটা আমি 20 বসাই, আর তোমার ওয়াই এর ভ্যালুটা আমি y1 বসাই, তাহলে আমি কি পাবো, এক্স এর ভ্যালুটা 20 বসা, ওয়াই এর ভ্যালুটা y1 বসা, তাহলে এটা সমান কে। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি 20 ইন্টু y1 ইকুয়ালস টু কে এর ভ্যালু কত, 24 ইন্টু 5, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি y1 ইকুয়ালস টু 24 ইন্টু 5 বাই 20। এটা কি, এটা কে এর ভ্যালু, এটা তো কে, এটাই কে, এই কে, ঠিক আছে। তাহলে এখানটা হয়ে গেলে আমি লিখতে পারবো কাটাকাটি, যেমন সিম্পল কাটাকাটি, 5 4 20, 4 6 24। তাহলে এখান থেকে বলতে পারি y1 ইকুয়ালস টু 6, অর্থাৎ যখন আমার 4 জন শিশু কমে যাচ্ছে, তখন আমার প্রত্যেক শিশুর যে মিষ্টির যে সংখ্যাটা, একজন শিশুর যে সংখ্যাটা যেটা আগে পাচ্ছিল, আগে যেটা 5 ছিল, সেটা এখন কত হয়ে যাচ্ছে, এটা এখন আনসার আমার 6 বেরিয়ে যাচ্ছে, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। তো এটা তোমরা করবে, ঠিক আছে, নিজে লিখে পুরো খাতায় করবে, ঠিক আছে। তো আমি এখানে এটা স্টপ করে দিলাম, ক্লিয়ার। তো চলো আমার পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলছে, এটা পুকুর কাটাকাটি ব্যাপার আছে, এখানে পুকুর কাটতে হবে, চলো পরে পেয়ে যাই। বলছি দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, ঠিক আছে। তো একটা যে পুকুর আছে, 3-এর দাগে 3-এরটা, একটি পুকুর, তাহলে এটা একটা পুকুর যদি হয়, লেটস সে ইটস এ পুকুর, ঠিক আছে, লেটস সে ইটস এ পুকুর, ঠিক আছে। তো এটা যদি একটা ওয়েটল্যান্ড হয়, পুকুর হয়, মানে পন্ড হয়,
এই পুকুরটা কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন লাগে। তাহলে 50 জন গ্রামবাসী যখন 50 জন মানে গ্রামবাসী 50, মানে এটা হচ্ছে আমার মেন পাওয়ার। ডেজ কত লাগছে? 18 দিন লাগছে। এইবার আমি একই পুকুরটা একই রাখছি, পুকুরটা বড় করে দিচ্ছি না। সাইজ অফ দ্যাট পন্ড ইজ কনস্ট্যান্ট। পুকুরের যে সাইজটা এটা তো আমার কনস্ট্যান্ট, মানে এক্ষেত্রে ধ্রুবকটা যে পুকুর এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটাই ধ্রুবক, এটা আমার বাড়ছে না কমছে না, ঠিক আছে। তো পুকুরটাকে আমি কনস্ট্যান্ট রাখি, তারপরে যদি আমি দেখি চেঞ্জ করি, কি অল্টার করছি, কি পুকুরটি 15 দিনে কাটতে, এবার আমার যদি দিনটাই 15 নিই তাহলে আমার মেন পাওয়ার কত হবে, মানে লোক কত লাগবে, এটি আমার কোশ্চেন, ঠিক আছে। সেম কাইন্ড অফ মানে প্রবলেম। তাহলে এবার তুমি একটা জিনিস ভাবো, আমি পুকুরটাকে যদি কনস্ট্যান্ট রেখে দিই, আমি যদি লোক বাড়াই, লোক আমার যদি বেশি নিই, তাহলে আমার দিন কম লাগবে, দিন কমে যাবে। মানে মেন যদি বাড়ে তাহলে দিন কমবে, আবার যদি মেন কমে তাহলে দিন বাড়বে। তার মানে কি আছে, তার মানে এটা থেকে আমি কি বলছি, ওরা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্ত ভেদে আছে। তাহলে মেন আর ডেজ, ঠিক আছে, এরা ব্যস্ত ভেদে আছে, তাই না। তাহলে ব্যস্ত ভেদে যদি থাকে তাহলে কি লিখবো, যে মেন ভেরিজেস 1/days, এখান থেকে আমি লিখতে পারবো মেন ইকুয়ালস টু k/d, যেখানে k হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট হলো। এখান থেকে লিখতে পারবো মেন ইন্টু ডেজ ইকুয়ালস টু k। সেম টাইপের। এবার আমার দুটো কেস আছে, যখন কেস 1 নেবো, কেস 1টা থেকে আমি কি পাবো, কেস 1 থেকে কে এর ভ্যালু পাবো। তো এখানে যদি আমি পুট করে দিই, মেন হচ্ছে 50, দিন কত 18, তাহলে এটা সমান হচ্ছে আমার কে চলে এলো, কে এর ভ্যালু, এর 1 নম্বর ইকুয়েশন, এখানে 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনে কে এর ভ্যালু পেলাম। এবার আমি যদি এই ইকুয়েশনে আবার একবার কেস 2 এর ভ্যালুটা বসিয়ে দিই, কেস 2 মানে এইটা, যখন ডেজ 15, ডেজ হচ্ছে 15, আমি তখন জানি না মেন কত লাগবে, আমি ধরে নিলাম ছোট এম লাগবে মেনটা, ঠিক আছে, ছোট এম। তাহলে আমার কে এটা সমান হচ্ছে কে, আবার কে সমান কত হচ্ছে 50 × 18, তাহলে 50 × 18। তাহলে আমি এই দুটোকে সমান করে দিই, তাহলে আমি কি লিখতে পারবো ভাই, আমি লিখতে পারবো মেন ইন্টু 15 ইকুয়ালস টু 50 × 18। তাহলে এখান থেকে পাচ্ছি এম ইকুয়ালস টু 50 × 18 বাই 15, 5 × 3 = 15, 5 × 10 = 50, 3 × 6 = 18। এখান থেকে পাচ্ছি এম ইকুয়ালস টু 60। অর্থাৎ আমি যখন, তাহলে এম সমান পাচ্ছি 60। তা আমি কি করছি, আমি দেখছি যে আমার যখন ডেজটা 15 হয়ে যাচ্ছে, দিন সংখ্যাটা 15 হয়ে যাচ্ছে, তখন যে মেন পাওয়ারটা, লোকের যে সংখ্যাটা, সেটা হয়ে যাচ্ছে 60। এটি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তো এটা লিখবে, এবার লিখে করবে, ঠিক আছে, সংখ্যাটা নিজে লিখে করবে। আমি এটা যা শর্টে করে দিলাম, সব তো লেখা সম্ভব না, তো আমি এটা শর্টে করলাম, ঠিক আছে, ক্লিয়ার। তুমি লিখে অঙ্কটা করো, পারলে ডিসক্রিপশানে পোস্ট করো, আমি চেক করবো, ঠিক আছে। ভালো লাগবে, মনে হবে হ্যাঁ তোমরা ফলো করছো আমারটা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার অঙ্ক, তুমি পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, ঠিক আছে, দ্যাট উইল বি বেটার। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি এটা বারবার বলতে ভুলে যাচ্ছি, অবশ্যই লাইক করো তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই। আর ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানো কেমন লাগছে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আমরা এই প্রবলেমগুলো করবো, ঠিক আছে, এই যে প্রপার এই প্রবলেমগুলো আমরা সব সলভ করতে যাবো, ঠিক আছে, এইভাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।